শীতের দিনে রোদে পিঠ দিয়ে বসে এক বাটি আচার যদি থাকে সাথে। ছোটবেলাতে আমরা কিন্তু এই সমস্ত কিছু ভীষণ খেতাম। আজকাল আমরা বড্ড বেশি স্বাস্থ্য সচেতন হয়ে পড়েছি, আর সেই জন্য আজকাল আমরা আমাদের ছোটবেলাটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলতে শুরু করেছি। তবে এই ছোটবেলাটাকে যদি একটু মনে রাখতে চাই, তাহলে বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার বানাবার জন্য নিয়েছি আমি 1 কেজি পরিমাণে জলপাই। আর জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেবো। তার জন্য ধুয়ে নেওয়া জলপাইটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিলাম 2 গ্লাস জল। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি জলপাইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। জলপাই কাটবার কোনো প্রয়োজন নেই, সেদ্ধ করলে কিন্তু হবে। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে জলপাইগুলোকে সেদ্ধ করে নিলেই জলপাই একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর দেখবেন জলপাই সেদ্ধ হয়ে গেলে ফেটে যাবে। ফেটে গেলেও চিন্তার কোনোই কারণ নেই। আমি 7 মিনিট ধরে হাই ফ্লেমে ঢাকা দিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে সেদ্ধ করে নেওয়া জলপাইগুলো আমি জল থেকে তুলে নেব। জলপাইয়ের জলটা কিন্তু ব্যবহার করব না। একটা কষকষ ভাব থাকে, সেই কষ ভাবটা যাতে আচারের মধ্যে না থাকে সেই জন্য আমি জলটাকে ফেলে দেব। সেদ্ধ করে নেওয়া জলপাইগুলোকে আমি তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে নেব। আচার বানাতে গেলে অবশ্যই স্পেশাল মশলা তো লাগবেই। ঝালটা যাতে একটু জমিয়ে হয় সেই জন্য নিয়েছি এখানে বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা। প্রথমেই আমি গোটা শুকনো লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আর অপরদিকে সেদ্ধ করে নেওয়া জলপাইগুলো আমার ঠান্ডা হচ্ছে। মোটামুটি আমি এখানে 15টা মতন গোটা শুকনো লঙ্কা নিয়েছি, তবে আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণ আর একটু কম করেও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। দিলাম এর মধ্যে 2টো ছোট এলাচ, 2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, তার সাথে 2.5 টেবিল চামচ পরিমাণে মৌরি, আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, তার সাথে 1 চা চামচ পরিমাণে দিলাম জোয়ান, আর 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ রেখেই প্রথমে একটু রোস্ট করে নিচ্ছি। আমার এই লোহার তাওয়াটা যেহেতু বেশ গরম আছে, সেই জন্য এই গরমে গরমেই আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও জ্বালায়নি। যদি আমার মনে হয় যে গ্যাসের ফ্লেম জ্বালাতে হবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে লো ফ্লেমে 2 মিনিট আবার আমার তাওয়াটাকে গরম করে নেব। তারপরে বন্ধ করে দিয়ে আমি মশলাটাকে একটু গরম করে নিয়ে আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুঁড়ো করব। অপরদিকে জলপাইগুলোও তো আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া জলপাইগুলো দিয়ে দিলাম। এবারে একটা ম্যাশারের সাহায্যে জলপাইগুলোকে ভালো করে ম্যাশ করে দেব। জলপাইগুলো ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। আখের গুড় দিলে না রঙটা খুব সুন্দর আসে, বেশ একটু কালচে কালচে হয়। মোটামুটি আমি এখানে 200 গ্রাম পরিমাণে আখের গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে অল্প একটু চিনিও ব্যবহার করব, কারণ চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে একটা সুন্দর রং তৈরি করতে সাহায্য করে। যাই হোক, গুড়টা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গুড়টা দিয়ে মেশাতে মেশাতে আমি ভাজা মশলাগুলোকেও কিন্তু গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই
হাফ কাপ পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। সেদ্ধ করবার সময় তো লবণ ব্যবহার করেছিলাম, কিন্তু জলটা যেহেতু ফেলে দিয়েছি সেই জন্য আচারের মধ্যে তো অবশ্যই লবণ ব্যবহার করতেই হবে। আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লবণ আর মিষ্টিটা ব্যবহার করবেন, তবুও আমি পরিমাণটা বলে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, ওই হাফ চা চামচ পরিমাণে, আর দিলাম 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আমার কাছে যেহেতু গোটা গোলমরিচটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি গোলমরিচের গুঁড়োর ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে আপনারা ওই ড্রাই রোস্ট করবার সময়তেই না তার মধ্যে 8-10টা গোটা গোলমরিচ দিয়ে একটু ড্রাই রোস্ট করবেন, তাতে আচারের মশলাটা ভীষণ ভালো হবে। আর যদি গুঁড়ো ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর আমি এর মধ্যে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে মশলাও দিয়ে দিলাম। যতটা পরিমাণে মশলা আমি গুঁড়ো করেছি সবটা মশলাই কিন্তু আমি এই আচারে ব্যবহার করব, কারণ আচারটা যত মশলা দিয়ে বানানো হবে তত কিন্তু সুস্বাদু হবে। আর বলে রাখি, শুকনো লঙ্কার পরিমাণ যদি আপনারা কমাতে চান সেটাও কিন্তু অবশ্যই করতে পারেন। ধীরে ধীরে গুড় আর চিনিটা যখন গলতে শুরু করেছে তখন কিন্তু আচারটা বেশ মাখো মাখো হয়ে গেছে। আর মাখো মাখো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে ভিনেগার। ভিনেগার ব্যবহার করবার কারণে এই আচার আপনারা 1 থেকে 1.5 বছর কিন্তু স্টোর করে রাখতে পারবেন। যারা স্টোর করে রাখতে চান তারা অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। তবে খুব বেশি দিন স্টোর করে রাখা যায় না, যেহেতু এই আচারটা ভীষণ সুস্বাদু হয়। এবারে ওপর থেকে আবারও একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আচারটা সত্যি এত টেস্টি হয়েছে যে আমি কথা বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। ভাজা মশলাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু বেশি সময় ধরে না লো ফ্লেমে নাড়াচাড়া করছি যাতে আচারের একটা কালচে রং আসে। তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, আর কিছুটা আমি কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব। তবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু কাঁচের বয়ামে রাখবো। আর আচার যখন খাওয়া হবে তখন আবারও একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, আর দিতে হবে একটু বিট লবণ। ব্যাস, আর কিছু লাগবে না এই আচারের জন্য। আপনারা কবে এই আচারের রেসিপিটা বানাচ্ছেন অবশ্যই জানাবেন। ছোটবেলাটা ফিরিয়ে আনতে গেলে নিশ্চয়ই এই আচারটা বাড়িতে বানাতেই হবে। একবার অন্তত এইরকমভাবে জলপাইয়ের আচার বানিয়ে দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আচারটা দেখেই লোভ লাগছে কি না। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।